নমস্কার বন্ধুরা, আমি হিমাদ্রি আর আপনারা দেখছেন ভূগোল যখন ভাবায়। আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ এবং এই গণতান্ত্রিক দেশের যে চারটি মূল স্তম্ভ রয়েছে সেই চারটি মূল স্তম্ভ আমরা সবাই জানি। প্রথম রয়েছে যেটা এক্সিকিউটিভ ব্রাঞ্চ অর্থাৎ কার্যনির্বাহী যে বিভাগ। দ্বিতীয়টি রয়েছে লেজিসলেটিভ ব্রাঞ্চ অর্থাৎ যেখানে নির্বাচিত প্রতিনিধি দল কাজ করেন। আর তৃতীয় হচ্ছে যে জুডিশিয়াল অর্থাৎ সেখানকার বিচার বিভাগ। এবং আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে সংবাদ মাধ্যম, মিডিয়া, যেটাকে চতুর্থ স্তম্ভ বলা হয়। তো এই মিডিয়ার ভূমিকা নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন ওঠে। একজন ভূগোলের ছাত্র হিসাবে আমাদেরও মাঝে মাঝে কিন্তু এই প্রশ্নচিহ্ন তৈরি হয়। কেন তৈরি হয় বলছি আপনাদের। প্রতি বছর মিডিয়াদের একটা সময়ে খবরের একটা মূল কেন্দ্রবিন্দুতে থাকে যে ভারতে মনসুন বর্ষা মৌসুমি বায়ুর আগমন কখন ঘটবে, মৌসুমি বায়ুর প্রত্যাগমন কখন ঘটবে, এবং এই যে মনসুনের আগমন প্রত্যাগমন তার ফলে ভারতের প্রাপ্তি কী রইল, এই নিয়ে কিন্তু প্রত্যেক বছর সমস্ত মিডিয়াগুলো কিন্তু খবর প্রকাশিত করে থাকে। আপনি যদি বিগত কয়েক বছরের সেই খবরগুলো যদি সংগ্রহ করে দেখেন তাহলে আপনার মিডিয়া সম্পর্কেও কিন্তু একটা ডাউট তৈরি হবে। কেন ডাউট তৈরি হবে? মিডিয়া কখনো কখনো উল্লেখ করছে যে এল নিনো এসেছে, এল নিনো আসার জন্য ভারতে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার সেই মিডিয়াই কোনো বছর কভার করছে, বলছে যে এল নিনো এসেছে কিন্তু ভারতে বৃষ্টিপাত স্বাভাবিক। আবার কখনো কখনো সেই মিডিয়াই বলছে যে এল নিনো আসার কারণে ভারতে বৃষ্টির ঘাটতি না হয়ে উল্টে অধিক বৃষ্টিপাত ঘটেছে। তাহলে এই খবরগুলো যখন আপনি বারবার শুনবেন বা এই ঘটনাগুলো যখন আপনি বারবার শুনবেন উপযুক্ত ব্যাখ্যা ছাড়া, তখন আপনার মনে কিন্তু মিডিয়া সম্পর্কে ডাউট তৈরি হবে। বিষয়টা কি সত্যি? মিডিয়া কি ভুল বলে? না, মিডিয়া তো যেহেতু বললাম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আমরা দেখে থাকি, তাহলে মিডিয়া কিন্তু ভুল প্রচার করে না। তাহলে কি এমন রহস্য রয়েছে যে এল নিনোর প্রভাবে আমরা একবার বলছি যে ভারতে স্বাভাবিক বৃষ্টি হয়েছে, আবার একবার বলছি যে কম বৃষ্টি হয়েছে অর্থাৎ খরা দেখা দিয়েছে, আবার একবার বলছি যে অতিবৃষ্টি হয়েছে অর্থাৎ বন্যা দেখা দিয়েছে। বাস্তবে কি এই ঘটনা ঘটে? যদি ঘটে থাকে তার কারণ কি? হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবং আশা করছি যে এই প্রশ্ন যারা ভিডিওটা দেখবেন তাদের মনে আর কোনোদিনও উদয় ঘটবে না। আমরা আজকে আলোচনা করব এল নিনো। এল নিনো সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ ওয়াকার সঞ্চালন এবং সাউদার্ন অসিলেশন, তার সঙ্গে আমরা আলোচনা করব থার্মোক্লাইন এবং এল নিনোর সঙ্গে সঙ্গে আমরা লা নিনাও আলোচনা করব। এবং আরেকটি বিষয় যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ওশেন ডাইপোল। আজকে এই বিষয়টির জন্য অনুরোধ করেছিলেন স্বপন নস্কর। স্যার অনেক ধন্যবাদ এতদিন অপেক্ষা করার জন্য। আপনি বলেছিলেন যে এল নিনো এবং লা নিনা নিয়ে একটি ভিডিও বানাবেন, আজকে আপনার সেই ভিডিওটি হচ্ছে। এছাড়াও তৃষা দাস তিনিও বলেছিলেন এবং তুহিনবাবু পরবর্তীকালে সংযোজন করেছেন যে স্যার ওয়াকার সঞ্চালন এবং ইন্ডিয়ান ওশেন ডাইপোল এই দুটো বিষয়ে কিন্তু আলোচনা করবেন। তো চলুন শুরু করা যাক। একদম প্রথমেই আমরা ওয়াকার সার্কুলেশন সম্পর্কে একটু জেনে নিই যে ওয়াকার সার্কুলেশন কি। আমরা এর আগেই পড়েছি যে ত্রিকোষীয় সঞ্চালন। ত্রিকোষীয় সঞ্চালন অর্থাৎ হেটলি কোষ, ফেরেলের কোষ এবং যে পোলার সেল বা মেরু কোষ রয়েছে, এই তিনটি কোষ নিয়ে কিন্তু আমরা আগেই পড়েছি। আগে আমাদের ভিডিও রয়েছে, যারা ভিডিওটি দেখোনি তাদের বলবো যে আগে ওই ভিডিওটা দেখে নাও, উপরের আই বটন থেকে দেখতে পাবে। তাহলে এই তিনটে কোষ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দ্রাঘিমার আমরা দেখতে পাচ্ছি যে উত্তর থেকে দক্ষিণে কিন্তু এই কোষগুলোর বিস্তার রয়েছে।
অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল থেকে উত্তর দিকে যত যাচ্ছি এই 3টে কোষের আমরা অস্তিত্ব পাবো। এছাড়াও কিন্তু আরেক ধরনের কোষ রয়েছে যেটির কথা কিন্তু বলেছিলেন স্যার ওয়াকার গিলবার্ট। তার নাম অনুসারেই এই কোষের নাম হয়েছে ওয়াকার সার্কুলেশন। তো এই কোষটা কি, এই কোষটা হচ্ছে যে তিনি কিন্তু অক্ষরেখা বরাবর, আগেরটা আমরা দেখেছিলাম দ্রাঘিমা রেখা বরাবর, অক্ষরেখা বরাবরও কিন্তু তিনি এক ধরনের এই রকম কোষের অস্তিত্ব লক্ষ্য করেছিলেন। কোথায় লক্ষ্য করেছিলেন, কিভাবে লক্ষ্য করেছিলেন একটু জেনে নিই। তিনি ছিলেন একজন ম্যাথমেটিশিয়ান। তিনি 1904 সালে ভারতের ডাইরেক্টর জেনারেল অফ অবজারভেটরিজ ইন ইন্ডিয়া হিসাবে নিয়োজিত হন এবং তিনি তখন 1899 সালে ভারতে বৃষ্টিপাত ভীষণ মাত্রায় কম হয়েছিল। তো সেই বৃষ্টিপাত কমের কারণ অনুসন্ধান করছিলেন এবং 1904 থেকে প্রায় 15 বছর তিনি ডেটা কালেকশন করে বিভিন্ন যে সমুদ্রপৃষ্ঠের যে উষ্ণতা এবং তার যে চাপ সেই সমস্ত ডেটা কালেকশন করে এবং তাদের মধ্যে একটা তুলনা করে সম্পর্ক স্থাপন করে তিনি কিন্তু লক্ষ্য করেছিলেন যে এই নিরক্ষীয় রেখা বরাবর কিন্তু এক ধরনের কোষ রয়েছে এবং সেই কোষের তিনি মূলত প্রশান্ত মহাসাগরীয় যে কোষ আছে আমরা আলোচনা করব সেটির অস্তিত্বের কথা বলেছিলেন। এছাড়াও আরও কয়েকটি কোষের কথা বলেছিলেন এবং সেখান থেকেই কিন্তু আমরা ভারতীয় মৌসুমি বায়ুতে এল নিনোর কী প্রভাব রয়েছে সেটা কিন্তু সেদিন থেকেই আমরা এই ওয়াকার সার্কুলেশনের ভূমিকা কিন্তু আমরা জানতে পারি। তো এ তো গেল গল্প, এবার চলুন আসল বিষয় শুরু করি। ওয়াকার সার্কুলেশন আমরা জেনে নিয়েছি। আমরা যদি পৃথিবীর ম্যাপ দেখি তাহলে দেখতে পাবো এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, এটা হচ্ছে মকরক্রান্তি রেখা। তাহলে আমরা ত্রিকোষীয় সঞ্চালন বললাম, তাহলে কি যত উত্তরে যাব এখান থেকে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এখানে হ্যাডলি সেল আমরা দুদিকে দেখতে পেয়েছি, তারপর এখান থেকে 60-65 পর্যন্ত ফেয়ারলেস সেল, তারপর আমরা দেখতে পেয়েছি পোলার সেল। এছাড়াও তিনি যে সেলের কথা বলেছেন সেটা হচ্ছে অক্ষরেখা বরাবর। অক্ষরেখা বরাবর তিনি কতগুলো সেলের কথা বলেছেন, তিনি নর্মালি যে সেলের কথা বলেছেন কিন্তু 5টি সেলের কথা কিন্তু বলেছেন। তার মধ্যে আজকে আমরা যে সেলটা নিয়ে আলোচনা করব, এই যে লাল অংশগুলো একটু খেয়াল রাখতে হবে, প্যাসিফিক ওয়াকার সার্কুলেশন, এই সার্কুলেশনটাই কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয় হবে। সেটি কোথায় না, এইখানে দেখো, এইখানে আমরা জানি প্রশান্ত মহাসাগর রয়েছে, এখানে আমেরিকা, আর এদিকে আমরা জানি অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া, এই অংশ এর মাঝে রয়েছে কিন্তু প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরে নিরক্ষীয় অঞ্চল বরাবর আমেরিকার পূর্ব উপকূল এবং এই যে ইন্দোনেশিয়ার এই অংশে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল, এই বরাবর কিন্তু এক প্রকার বায়ু কিন্তু কি হয়, ঊর্ধ্বাকাশে উঠে এবং সেটা ঊর্ধ্বাকাশে উঠে ওই আগের চক্রের মতো কিন্তু টপোপোজ ভেদ করে যেতে পারে না, উপর দিয়ে এসে সেটা কিন্তু আবার কি করে এক জায়গায় নেবে কিন্তু এইভাবে চক্রাকারে চলতে থাকে। কেন এটা হয়? এটা হয় মূলত উষ্ণতা তারতম্যের জন্য। আমরা জানি যে স্থলভাগ এবং জলভাগের যে বন্টন, স্থলভাগের উষ্ণতা একরকম হয় এবং জলভাগের উষ্ণতা একরকম হয়। সেই স্থলভাগ জলভাগের উষ্ণতা তারতম্যের জন্য কিন্তু এই ধরনের যে ওয়াকার সার্কুলেশনগুলো আমরা লক্ষ্য করে থাকি। তাহলে আমরা এখানে প্রথম ছবিতে দেখো যেটা নিউট্রাল কন্ডিশন, মানে কোনো রকম এল নিনো লা নিনো ছাড়াই যে কন্ডিশনে এমনি থাকে সেলগুলো, সেটা কিভাবে থাকে। তাহলে দেখো এখানে রয়েছে আফ্রিকার উপরে দেখো একটি সেল রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে দেখো যে বাতাস উপর দিকে উঠছে এবং এখানে কিছু মেঘ আমি এঁকেছি। তার অর্থাৎ কি এখানে তাহলে কি হচ্ছে, এখানে তাহলে হাই টেম্পারেচার আছে এবং এখানে লো প্রেশার আছে, বাতাস উপর দিকে যেহেতু উঠছে এবং সেই বাতাসই আবার কিন্তু ঘুরে দেখো এখানে কিন্তু মিলিত হয়ে নিচে নামছে। যেখানে দেখবে নিচের দিকে তীর চিহ্ন আছে সেখানকার বাতাস তার মানে কি শুষ্ক এবং ভারী, আর যেখানে কিন্তু বাতাস উপর দিকে উঠছে সেখানে কি সেখানে টেম্পারেচার হাই হবে এবং লো প্রেশার। টেম্পারেচার যদি বেশি হয় তাহলে সেখানে কি হবে, বায়ুর চাপ কিন্তু কম হবে। এখানে দেখো আমাদের মূল যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে যে এখানে ম্যাপ দেখলে তোমরা বুঝতে পারবে, এখানে দেখো অস্ট্রেলিয়া আছে আর এটা হচ্ছে সাউথ আমেরিকা। তার মানে এই যে অংশটা, এই অংশটা আমরা দেখতে পাচ্ছি কোন চক্রটা, এই চক্রটা। নর্মালি আমরা কি দেখতে পাচ্ছি, নর্মালি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো এ স্থান আর বি স্থান দিয়েছি, দুটো স্থান কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এ স্থান বি স্থান। এ স্থানটা কোথায়, অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া, এই অংশটাকে আমি বলেছি এ স্থান, এবং সাউথ আমেরিকার এই যে পেরু উপকূল এটাকে আমরা বলেছি বি স্থান।
তাহলে দেখো এ স্থানে নর্মালি আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি হাই প্রেশার, হাই টেম্পারেচার। হাই টেম্পারেচারের কারণে কি হচ্ছে, এখানে বাতাস উষ্ণ হয়ে উপর দিকে উঠছে, সেই বাতাস দুটো বিভক্ত হয়ে একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, এদিকে এসে আবার সেই বাতাসটা শুষ্ক এবং ভারী হয়ে নামছে কোথায়, এই কিন্তু পেরু উপকূলে, এবং সেটা কি হচ্ছে আবার কিন্তু সমুদ্রপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়ে এসে আবার ঊর্ধ্বাকাশে উঠছে, এইভাবে কিন্তু চক্রাকারে চলতে থাকে। নর্মালি অবস্থায় নিউট্রাল কন্ডিশনে কিন্তু এটাই ঘটে, অর্থাৎ এখানে হবে কি, এখানে হবে স্থান এতে হবে কি, এতে হবে হাই টেম্পারেচার লো প্রেশার, আর স্থান বিতে হবে কি, এখানে হবে, এখানে টেম্পারেচার কম হবে এবং এখানে কিন্তু হাই প্রেশার বিরাজ করবে। তাহলে এই গেল নর্মাল কন্ডিশন, এটুকু বুঝলেই আমাদের হবে। পরবর্তীকালে আরও ওয়াকার সার্কুলেশনের যে দুটো ভাগ আছে সেটা আমরা পরে আসছি, পরে আলোচনায় আসছি। তাহলে ওয়াকার চক্র আমরা বুঝতে পেরে গেছি। ওয়াকার সার্কুলেশন, এই অংশে যে ওয়াকার সার্কুলেশন অর্থাৎ প্যাসিফিক ওয়াকার সার্কুলেশন, স্বাভাবিক অবস্থায় কি থাকবে সেটা কিন্তু আমরা জেনে গেছি। এখানে থাকবে হাই টেম্পারেচার লো প্রেশার, আর এখানে থাকবে লো টেম্পারেচার এবং হাই প্রেশার। তাহলে বাতাস কী হবে, এখান থেকে উপরে উঠবে, উঠে সেটা কিন্তু যাবে এইদিকে, এখানে শুষ্ক ভারী হয়ে নিচে নামবে, আবার সমুদ্রপৃষ্ঠ দিয়ে কিন্তু এদিকে আসবে। তাহলে এই ওয়াকার সার্কুলেশনে কিন্তু চারটা পার্ট আছে, একটা ঊর্ধ্বমুখী পার্ট, একটা অনুভূমিক ঊর্ধ্বমুখী প্রভাব, একটা নিম্নমুখী পার্ট, আর একটা হচ্ছে যে অনুভূমিক, যেটা সমুদ্রপৃষ্ঠের উপর দিয়ে প্রভাব। এই হচ্ছে চারটি অংশ রয়েছে। এবং এই যে ওয়াকার সার্কুলেশন, ওয়াকার সঞ্চালন, এর কিন্তু দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে যে সক্রিয় আর একটা হচ্ছে নিষ্ক্রিয় পর্যায়। সক্রিয় মানেই হচ্ছে যেখানে আমরা দেখতে পাবো লা নিনা, এবং নিষ্ক্রিয় মানে যেখানে আমরা দেখতে পাবো এল নিনা। তাহলে এই গেল ঘটনা। আর একটা বিষয় আমরা বলে নিই, এই বাকি ছবিগুলো এখন মাথার মধ্যে নেওয়ার দরকার নেই, যখন আমি বলবো তখন দেখবে। দ্বিতীয় দেখো সাউদার্ন অসিলেশন। সাউদার্ন অসিলেশনটি কি? সাউদার্ন অসিলেশন বা দক্ষিণী যে দোলন, সেটা কেন বলা হয় না, আমরা জানি যে দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি এবং সমুদ্রপৃষ্ঠের উপর কিন্তু বায়ুর চাপের তারতম্য লক্ষ্য করা যায়। এই বায়ুর চাপ কিন্তু সর্বদা কিন্তু কোথাও কম কোথাও বেশি এরকম থাকে না, সেটা কিন্তু একটা দোদুল্যমান অবস্থায় থাকে, অর্থাৎ সেটা কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চলে যে স্থির থাকে তা কিন্তু নয়। সেখান থেকে এর নাম এই রকম হয়েছে, অসিলেশন নামটা এসছে, এবং সেটা দক্ষিণ গোলার্ধে দেখা যায় বলে সেটাকে বলা হয় সাউদার্ন অসিলেশন। এই সাউদার্ন অসিলেশন একটা ইন্ডেক্স দ্বারা নির্ণয় করা হয়। কি ইন্ডেক্স না, অস্ট্রেলিয়াতে ডারউইন বলে একটা দ্বীপ আছে, অস্ট্রেলিয়ার পূর্ব দিকে এখানে ডারউইন বলে একটা দ্বীপ আছে, এবং দক্ষিণ আমেরিকার যে পলিনেশিয়া আছে, পলিনেশিয়ার এখানে আরেকটি দ্বীপ আছে হচ্ছে তাহিটি। এই তাহিটি এবং এই যে অস্ট্রেলিয়ার পূর্ব দিকে ডারউইন, এই দুটো অঞ্চলের যে প্রেসার, সমুদ্রপৃষ্ঠের উপরের যে চাপ, সেই চাপের যে তুলনা, সেটাকেই কিন্তু বলছি আমরা সাউদার্ন অসিলেশন। এই সাউদার্ন অসিলেশনের কিন্তু দুটো ভাগ আছে, যেটাকে আমরা সংক্ষেপে বলি এসওআই। এর দুটো ভাগ কি, একটা হচ্ছে নেগেটিভ ফেজ আছে আর একটা হচ্ছে কিন্তু পজিটিভ ফেজ আছে। নেগেটিভ ফেজ মানে কি? নেগেটিভ ফেজ মানে যেটা আমরা বলছি যে তাহিটিতে, এই তাহিটিতে কি অবস্থান করবে? তাহিটিতে অবস্থান করবে হাই টেম্পারেচার এবং লো প্রেসার। এটাকেই বলছি কি আমরা নেগেটিভ ফেজ। নর্মাল এয়ার প্রেসার বিলো নর্মাল প্রেসার, অর্থাৎ এখানে আমরা স্বাভাবিকের থেকে কিন্তু কম বায়ুর চাপ দেখতে পাবো। তাহলে এটা হলো সাউদার্ন অসিলেশন। এরপর আমাদের মূল যেটা বিষয়, সেটা চলে যাব এল নিনো। এই বিষয়টা কিন্তু খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে, একবার না শুনে বুঝতে পারলে তাহলে ভিডিওটা আরেকবার ফরওয়ার্ড করে দেখতে পারো। কারণ এটা হচ্ছে যে ভারতীয় মৌসুমী বায়ুর কিন্তু কি, এই অংশটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু ভারতীয় মৌসুমী বায়ু, জলবায়ুর পরিবর্তন, সারা পৃথিবীব্যাপী যে এল নিনোর প্রভাব, লা নিনোর প্রভাব, সেটা কিন্তু আমরা তাহলে কোনোদিনও বোধগম্য হবে না। একদম সহজ ভাষায় আমরা আগে এল নিনোটা বুঝে নেব, তারপর পারস্পরিক এদের সঙ্গে এই যে ওয়াকার সার্কুলেশনের কী সম্পর্ক রয়েছে, সাউদার্ন অসিলেশনের কী সম্পর্ক রয়েছে, এছাড়াও আমরা থার্মোক্লাইনের কী সম্পর্ক রয়েছে, তার সঙ্গে যে ইন্ডিয়ান ওশেন যে ডাইপোল বললাম তার কী সম্পর্ক রয়েছে, সবগুলো কিন্তু আমরা আলোচনা করব। তো চলুন একদম প্রথমে জানি এল নিনো কি। এল নিনো হচ্ছে, আমরা যদি সূর্যের অবস্থান, আমরা যখন ইন্ডিয়ান মনসুন নিয়ে আলোচনা করেছি, ভারতীয় মৌসুমী বায়ুর উৎপত্তি নিয়ে আলোচনা করেছি, সেখানে আমরা কিন্তু
দেখিয়েছিলাম যে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে যে আইটিসিজেড আছে সেটা কিন্তু উত্তর এবং দক্ষিণ দিকে কিন্তু সরে যায়। অর্থাৎ আমরা জানি যে নিরক্ষরেখা বরাবর সূর্য লম্বাভাবে কিরণ দেয় কোন দিন? দুটো দিন, একটা 21শে মার্চ আর একটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। তাহলে 21শে মার্চের পর আমরা কি দেখতে পাই? এপ্রিল, মে, জুন। 21শে জুন আমরা কি দেখি? কর্কটক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। আবার জুনের পর আসে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরে আসে নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। আবার সেপ্টেম্বরের পর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 22শে ডিসেম্বর আমরা দেখি মকরক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। তাহলে সূর্য কিন্তু কর্কটক্রান্তি রেখার থেকে মকরক্রান্তি রেখা এই অংশে কিন্তু সূর্যের যে লম্বভাবে পতন দেওয়ার সে সূর্যকিরণ যে পতন ঘটে সেটা কিন্তু মুভ করতে থাকে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আইটিসিজও কিন্তু মুভ করতে থাকে। তাহলে আমরা এখানে আমরা দেখছি একদম দেখো প্রথমে সূর্যের অবস্থান 23শে সেপ্টেম্বর সূর্য কোথায় অবস্থান করছে? নিরক্ষরেখার উপর। 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর অবস্থান করছে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে আমরা কি দেখতে পাবো? এই অংশে স্পেশালি আমরা শুধুমাত্র এই অংশটা কিন্তু আমাদের নজরে রাখতে হবে। এই অংশে আমরা তাহলে কি দেখতে পাবো? সূর্য লম্বাভাবে কিরণ দিচ্ছে, তার মানে এখানে কি হবে? উষ্ণতা বেশি হবে, টেম্পারেচার হাই হবে এবং লো প্রেশার হবে। তাহলে এখানকার যদি টেম্পারেচার বেশি হয় তাহলে এখানকার কি হবে? জলভাগও কিন্তু উষ্ণ হবে এবং এখানে কি আমরা দেখতে পাচ্ছি? লো প্রেশারও কিন্তু তৈরি হচ্ছে। তারপর দেখো সূর্যের দক্ষিণায়ন শুরু হয়েছে 23শে সেপ্টেম্বরের পর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সূর্য তাহলে কি হচ্ছে? ক্রমশ দক্ষিণ দিকে যাচ্ছে এবং 22শে ডিসেম্বর, আর কয়েকদিন পরেই 22শে ডিসেম্বর আসবে। 22শে ডিসেম্বর সূর্য কিন্তু মকরক্রান্তি রেখার উপর লম্বাভাবে কিরণ দিচ্ছে। অর্থাৎ সূর্য কিন্তু এখান থেকে পৌঁছে গেছে কোথায়? এখানে। এই যে সূর্য যখন মুভ করছে, সূর্য মুভ করার সঙ্গে সঙ্গে আমরা কি বললাম? আইটিসিজেড যেটা উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু এসে যে অঞ্চলটাতে মিলিত হয়েছে সেই অঞ্চলটা কিন্তু আর নিরক্ষীয় অঞ্চলে নেই। সূর্যের সঙ্গে সঙ্গে সেটা কিন্তু এখানে আসছে, আবার সূর্যের সঙ্গে সঙ্গে কিন্তু সেটা এখানে যাচ্ছে। তাহলে সূর্য যখন এদিকে আসছে তার মানে কিন্তু ট্রেড উইন্ড যেটা সেটা কিন্তু উত্তর পূর্ব আয়নবায়ু, সেই বায়ু কী হচ্ছে? এদিক থেকে এদিকে এসে নিরক্ষরেখা ক্রস করে সে কী করছে? সূর্যের সঙ্গে সঙ্গে উত্তর পূর্ব আয়নবায়ু কিন্তু ক্রস করে চলে আসছে কোথা পর্যন্ত? এই মকরক্রান্তি রেখা পর্যন্ত কিন্তু চলে আসছে। তার আগে কি হতো? এদিকে যেত দক্ষিণ পূর্ব আয়নবায়ু আর এদিকে আসতো উত্তর পূর্ব আয়নবায়ু, তাদের মিলন হতো কিন্তু এই নিরক্ষীয় অঞ্চলে। কিন্তু এখন মিলন হচ্ছে কোথায়? এখন মিলন হচ্ছে কিন্তু মকরক্রান্তি অঞ্চলে। এখান থেকে আসছে উত্তর পূর্ব আয়নবায়ু, নিরক্ষরেখা ক্রস করছে, ফেরেলের নিয়ম অনুসারে সেটা দিক পরিবর্তন করে সেটা যাচ্ছে এদিকে এবং এখান থেকে ট্রেড উইন্ড আসছে এদিকে, তাদের মিলন হচ্ছে কিন্তু এখানে। তাহলে আমরা কি দেখলাম? এখান থেকে উষ্ণ বায়ু ধীরে ধীরে কি হচ্ছে? এদিকে মুভ করছে এবং সূর্যের সঙ্গে সঙ্গে এখানকার উষ্ণ জলরাশিও কিন্তু এদিকে মুভ করছে। আগে কি ঘটনা ঘটতো? আগে ঘটতো এই যে দক্ষিণ আমেরিকার যে পেরু উপকূল বরাবর কুমেরু থেকে যে কোল্ড পেরু কারেন্ট আসছে, সেই শীতল পেরু স্রোত কিন্তু যেত নিরক্ষীয় অঞ্চল পর্যন্ত। কিন্তু আমরা কি দেখছি? যেহেতু সূর্য নিরক্ষীয় অঞ্চল থেকে ধীরে ধীরে এইখানে এসে 22শে ডিসেম্বর এই মকরক্রান্তি রেখার উপর লম্বাভাবে কিরণ দিচ্ছে, তাই আমরা কি দেখতে পাচ্ছি? এই পেরু কারেন্ট কিন্তু ঠান্ডা পেরু কারেন্ট কিন্তু আর নিরক্ষীয় অঞ্চল পর্যন্ত যেতে পারছে না, সে কিন্তু আটকে যাচ্ছে এই মকরক্রান্তি রেখার উপর। উল্টে কি হচ্ছে? এখান থেকে একটা কিন্তু ওয়ার্ম কারেন্ট কিন্তু চলে আসছে এখানে। কারণ কি? এখানে বলেছি হাই টেম্পারেচার। কেন হাই টেম্পারেচার? কারণ সূর্য এখানে অবস্থান করছে, সূর্যের সঙ্গে সঙ্গে কিন্তু এই হাই টেম্পারেচার জলও কিন্তু এদিকে মুভ করছে এবং তাদের মিলন হচ্ছে কোথায়? এই অঞ্চলে কিন্তু মিলিত হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? কাউন্টার পেরু কারেন্ট দেখলাম। তাহলে এটাকে বলছি আমরা কাউন্টার পেরু কারেন্ট, আর এটা হচ্ছে কোল্ড পেরু কারেন্ট। এটা কাউন্টার কেন বলছি না? এটার প্রকৃতি হচ্ছে শীতল আর এটার প্রকৃতি হচ্ছে উষ্ণ এবং তারা কিন্তু এখানে এসে মিলিত হচ্ছে। মিলিত হওয়ার ফলে কি হচ্ছে? তাহলে কী হবে? শীতল আর উষ্ণ জল যদি মিলিত হয়, সাধারণ অবস্থায় জলের যে তাপমাত্রা ছিল সেটা কী হবে? আরও কিন্তু বৃদ্ধি পাবে। কত বৃদ্ধি পায়? এভারেজ কিন্তু 14 ডিগ্রি ফারেনহাইট কিন্তু তাপমাত্রা এই অংশে বেড়ে যায়। 14 ডিগ্রি ফারেনহাইট, যেটাকে কিন্তু আমরা বলে থাকি ফিভার অফ সি, অর্থাৎ এখানে যেন সমুদ্রের জ্বর হয়েছে। এখানে সমুদ্রের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পায়। এইবার প্রশ্ন হলো, দুটো স্রোত যখন মিলিত হয়েছে
তাহলে ধাক্কা লাগার পর স্রোতগুলো তো স্থির থাকবে না, ধাক্কা লাগার পর স্রোতগুলো তাহলে কোন দিকে মুভ করবে? তারা তো কোনো একটা নির্দিষ্ট দিকে যাবে। কোন দিকে যাবে? যাওয়ার জন্য রাস্তা খোলা পশ্চিম দিকে। পূর্ব দিকে কী হবে? পূর্ব দিকে তো এখানে আমরা জানি অ্যান্ডিজ পর্বত রয়েছে, দক্ষিণ আমেরিকার স্থলভাগ রয়েছে, তাহলে পূর্ব দিকে যেতে পারবে না। উত্তর দিকে যেতে পারবে না, কারণ উত্তর দিকে তো এখান থেকে গরম কারেন্ট আসছে, এদিক থেকেও একটা ফ্লো আছে, এদিক থেকেও একটা ফ্লো আছে, তাহলে রাস্তা খোলা একমাত্র পশ্চিম দিকে। তাছাড়া আমরা জানি কি উত্তর পূর্ব আয়নবায়ু মিলিত হচ্ছে কিন্তু উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ পূর্ব দিক থেকে। সুতরাং এই অঞ্চলে যদি কোনো ঘূর্ণবাদ তৈরি হয়, সেই ঘূর্ণবাদে কিন্তু ধীরে ধীরে কোন দিকে মুভ করবে? ঘূর্ণবাদ কিন্তু পশ্চিম দিকেই কিন্তু মুভ করবে। সুতরাং এখানকার যে উষ্ণ যে জল, সেটা কি হবে? সেটা কিন্তু ধীরে ধীরে কী হবে? পশ্চিম দিকে কিন্তু সেটা মুভ করতে থাকবে। এবার তাহলে পশ্চিম দিকে কেন মুভ করছে আমরা তাহলে বুঝতে পারলাম। 22শে ডিসেম্বর গেল, মকরক্রান্তির ওপর সূর্য লম্বাভাবে কিরণ দেওয়ার শেষ দিন। ঠিক তার দুদিন পর 24শে ডিসেম্বর আমরা কি দেখতে পাচ্ছি? 24শে ডিসেম্বর কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, যে যীশু খ্রিস্টের জন্মদিন, এবং যেটা আমরা 25শে ডিসেম্বর সেলিব্রেট করে থাকি। এবং সেখান থেকেই কিন্তু এই যে এল নিনোকে যে মেল চাইল্ড বা খ্রিস্টের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করে থাকি, সেখান থেকে কিন্তু এই সময়কালের সঙ্গে কিন্তু মিল থাকার জন্যই কিন্তু এটা এসেছে। এরপর কি হয়? তাহলে পশ্চিম দিকে কি এই লাইন বরাবর সোজা আসার কথা? জলস্রোতরা সোজা আসবে? আমার তো লাইন বলছে যে এই স্রোত তো বেঁকে এই দিকে যাচ্ছে। হ্যাঁ, স্রোত বেঁকে উত্তর দিকেই যাবে, উত্তর পশ্চিম দিকেই যাবে। কেন উত্তর পশ্চিম দিকে যাবে? তার কারণ হচ্ছে কি না, আমরা জানি যে এখানে ডিসেম্বর, 22শে ডিসেম্বর, এরপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে কিন্তু সূর্য আবার কিরণ দেবে কোন অংশের উপর? আবার কিন্তু 21শে মার্চ কিন্তু সূর্য লম্বাভাবে কিরণ দেবে নিরক্ষরেখার উপর। তাহলে সূর্য কিন্তু দক্ষিণ দিক থেকে ক্রমশ এবার উত্তর দিকে উত্তরায়ণ কিন্তু শুরু হয়েছে। তার ফলে কি আমরা দেখতে পাবো? এই স্রোতও কিন্তু সূর্যের সঙ্গে সঙ্গে কিন্তু চলতে থাকবে উত্তর পশ্চিম দিকে। তাহলে জানুয়ারি পর্যন্ত আমরা এটা দেখলাম, ফেব্রুয়ারিতে এটা দেখলাম, মার্চে 3 মাস সময় ধরে কিন্তু এই স্রোতটা ডিসেম্বরে তৈরি হলো, যেটাকে বলছি আমরা এল নিনো তৈরি হলো। এল নিনো প্রবাহ শুরু হয়ে গেছে, উষ্ণ সমুদ্র স্রোত সেটা আসছে, এবং এই নিরক্ষীয় অঞ্চলে অর্থাৎ এই যে ইন্দোনেশিয়ার এই উপকূল অঞ্চলে এসে পৌঁছেছে কখন? মার্চ মাসে। এবং এখানে এসে কি হচ্ছে? ধাক্কা লেগে দুটো ভাগে কিন্তু ভাগ হয়ে গিয়েছে। দেখো স্রোতটা এখানে স্থলভাগে ধাক্কা লেগে একটা হচ্ছে ইস্ট অস্ট্রেলিয়া ওয়ার্ম কারেন্ট হিসাবে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল দিয়ে এই গরম স্রোতটি প্রবাহিত হয়েছে, আরেকটা কিন্তু উষ্ণ কুরুশীয় স্রোত যেটা কিন্তু উত্তর দিকে প্রবাহিত হয়েছে। এখানে ইন্দোনেশিয়ার এইখানে সেলিবিজ বিচ রয়েছে, সেলিবিজ আইল্যান্ড রয়েছে, এবং এখানে সেলিবিজ উপসাগর রয়েছে। এই অংশে এসে এখানে ধাক্কা লেগে দুটো ভাগ হয়ে চলে যায়, এবং একটি মূল ধারা সেটা কি হয়? এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা দ্বীপগুলো অতিক্রম করে কিন্তু ধীরে ধীরে চলে আসে কি ভারত মহাসাগরে। এই পর্যন্ত তাহলে নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এল নিনো তৈরি হলো এখানে, সূর্যের উত্তরায়ণের সঙ্গে সঙ্গে পৌঁছে গেল এখানে ধাক্কা লেগে দুটো ভাগে ভাগ হলো। তারপরেও একটা স্রোত কি হলো? এই দ্বীপগুলোকে ফাঁকগুলো দিয়ে তারা পৌঁছে গেল কোথায়? ভারত মহাসাগরে। এটা হচ্ছে ভারত, আর এই অংশটা হচ্ছে ভারত মহাসাগর। তাহলে উষ্ণ কারেন্ট কিন্তু আমরা পৌঁছে গেলে কিন্তু ভারত মহাসাগরে হলো। তাহলে আমরা আলোচনা করছি কোন সময়? নিরক্ষীয় অঞ্চল টাচ করেছে কোন সময়? এখানে টাচ করেছে বললাম ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের পর এপ্রিল, এপ্রিলের পর মে। এপ্রিল মেতে আমরা কি দেখতে পাই? ভারত মহাসাগরের অবস্থা কী আছে, ভারতের অবস্থা কী আছে আমরা একটু জেনে নিই। এপ্রিল মেতে কিন্তু আমাদের যে রাজস্থান, ভারতের যে রাজস্থান, এপ্রিল মেতে কিন্তু গরমের শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ সূর্য যেহেতু নিরক্ষরেখা ক্রস করে উত্তর দিকে রওনা দিয়ে দিয়েছে, সুতরাং এপ্রিল মেতে কিন্তু রাজস্থান আস্তে আস্তে গরম হতে শুরু করে দিয়েছে। তাহলে আমরা কি দেখতে পাবো? রাজস্থানে আমরা কি দেখব? এখানে দেখব আমরা হাই টেম্পারেচার এবং লো প্রেশার।
এবং সূর্য যখন ভারত মহাসাগর ছেড়ে আস্তে আস্তে উত্তর দিকে চলে যাচ্ছে, তখন কি হবে, এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে, সূর্য আস্তে আস্তে এদিকে লম্বভাবে কিরণ দেবে, তাহলে ভারত মহাসাগরে কিন্তু তির্যকভাবে সূর্যরশ্মির পতন কোণ যেটা সেটাতে কিন্তু তির্যক হবে। তার ফলে ভারত মহাসাগরে কিন্তু নর্মালি কি অবস্থা রয়েছে, এখানে নর্মালি কিন্তু ভারত মহাসাগরে টেম্পারেচার কম রয়েছে এবং সেখানে কি রয়েছে, হাই প্রেশার রয়েছে, উচ্চচাপ রয়েছে বাতাসের। তাহলে এখানে রাজস্থান গরম হচ্ছে, এপ্রিল, মে এবং ফাইনালি জুন পর্যন্ত রাজস্থান ভীষণভাবে গরম হবে। রাজস্থান শুধু একা না, আমরা ইন্ডিয়ান মনসুনের 3টে ফ্যাক্টর জানি। একটা রাজস্থান, একটা হচ্ছে তিব্বত মালভূমি, আরেকটা হচ্ছে হিমালয়। রাজস্থান তো গরম হচ্ছে, সঙ্গে সঙ্গে তিব্বত মালভূমিও কিন্তু গরম হচ্ছে, এবং যে হিমালয় রয়েছে, এই মাঝে যে হিমালয় রয়েছে, হিমালয়ের উপর যে জমে থাকা বরফ, সেখানেও কিন্তু অ্যালবেডোর কারণে কিন্তু টেম্পারেচার কিন্তু তৈরি হচ্ছে এবং কনভেকশনাল কারেন্ট কিন্তু সেখানেও উঠছে। অর্থাৎ রাজস্থানেও উঠছে, হিমালয়েও উঠছে এবং যে তিব্বত মালভূমি রয়েছে সেখানেও উঠছে। তাহলে এই অংশে কী হচ্ছে, উষ্ণ হচ্ছে, বাতাস এখানে কি হচ্ছে, উপরে উঠছে। ওপরে উঠে এই সময় তাহলে কি হচ্ছে, ওপরে উঠে কত দূর পর্যন্ত যাবে, 11 কিলোমিটার, 12 কিলোমিটার, ট্রপোপোজ ভেদ করে যেতে পারবে না। ট্রপোপোজে যাওয়ার পর সেই উঁচুতে 11-12 কিলোমিটার যাওয়ার পর সেটা কি হচ্ছে, নর্থ ইস্ট, উত্তর পূর্ব জেট বায়ু রূপান্তরিত হচ্ছে। সেই জেট কি হচ্ছে, আসছে, এসে নিরক্ষরেখা ক্রস করে ভারত মহাসাগরের এই অংশে 10 থেকে 20 ডিগ্রি দক্ষিণ অংশে, এই অংশে কি হচ্ছে, টেম্পারেচার কি হচ্ছে, কম, এবং এখানে কি হচ্ছে, হাই প্রেসার। তাহলে এখান থেকে এসে জেট নিরক্ষরেখা ক্রস করে, আমরা মৌসুমী বায়ুর যে উৎপত্তি কিন্তু আলোচনা করেছিলাম, যারা দেখোনি তার আগে মৌসুমী বায়ুর উৎপত্তি দেখো, তারপর কিন্তু এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। তাহলে এখান দিয়ে বাতাস উষ্ণ হয়ে ওপর দিকে উঠছে, উঠে সেটা জেটে পরিণত হচ্ছে। উত্তর পূর্ব দিকে জেট আসছে বলে এর নাম হয়েছে উত্তর পূর্ব জেট বায়ু। এই উত্তর পূর্বালি জেট বায়ু এসে নিরক্ষরেখা ক্রস করে সেটা ফেরেলের সূত্র অনুযায়ী কী হচ্ছে, এদিকে ঘুরে যাচ্ছে, ঘুরে গিয়ে ভারত মহাসাগরে 10-20 ডিগ্রি দক্ষিণে কিন্তু সেটা ল্যান্ড করছে। তার ফলে কী হচ্ছে, এখানে কিন্তু বায়ুর চাপ বাড়ছে এবং সেই বায়ু কি করছে, নিচু দিয়ে এখানকার বায়ুকে কিন্তু বলছে যে যাও নিচে, এইখানে যেহেতু নিম্নচাপ আছে তুমি নিম্নচাপের দিকে যাও। সেই উচ্চচাপযুক্ত বায়ু কী হবে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হয়ে কিন্তু ভারতে প্রবেশ করবে এবং এই প্রবেশ করার সময় সমুদ্র থেকে জলভাগ নিয়ে গিয়ে কিন্তু সেখানে বৃষ্টিপাত ঘটাবে। তাহলে এপ্রিল মেতে আমরা কি দেখলাম, যে এখানে কিন্তু রাজস্থান গরম, থর্মরুভূমি গরম হওয়া শুরু হয়ে গেছে, কনভেকশনাল কারেন্ট উঠছে এবং এখানে কিন্তু জেট বায়ু এসে উপর থেকে কিন্তু জেট বায়ু ল্যান্ড করছে 20 ডিগ্রির কাছাকাছি দক্ষিণে ভারত মহাসাগরের মধ্যে। ঠিক এই সময় এখানে তাহলে কি হচ্ছে, এখানে অবস্থান করছে কি বুঝতে হবে, কিন্তু এখানে অবস্থান করছে লো টেম্পারেচার হাই প্রেসার, আর এখানে অবস্থান করছে হাই টেম্পারেচার লো প্রেসার। এবার এখানকার যেহেতু উষ্ণতা কম, তার মানে শীতল, এখানে জলভাগ শীতল, কিন্তু এদিক থেকে এসে পৌঁছে গিয়েছে কিন্তু এলনিনো। এলনিনো বলছে যে না, তোমাকে এলনিনো কিন্তু আমাদের কাছে শত্রুর মতো হয়ে এসছে। এলনিনোর মূল টার্গেট হচ্ছে যে মৌসুমী বায়ুকে বিভ্রান্ত করে দেওয়া, মৌসুমী বায়ুর গতিপথকে পরিবর্তন করে দেওয়া এবং তার প্রভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটাকে কমিয়ে দেওয়া। তাহলে এখানে কি হচ্ছে, মৌসুমী এলনিনো প্রবেশ করার ফলে ভারত মহাসাগরে উষ্ণতা কি হচ্ছে, বাড়তে শুরু করছে। এই উষ্ণতা যখনই বাড়ছে তাহলে কি হবে, এখানকার বায়ু উত্তর দিকে যাওয়ার কথা ছিল, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হয়ে দক্ষিণ দিক থেকে কিন্তু উত্তর দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু বায়ু নিজেই উত্তপ্ত হয়ে যাচ্ছে। উত্তপ্ত হয়ে কি করছে, সে আর ওই দিকে তার যে টার্গেট এরিয়া রাজস্থানে হিট করা, হিমালয়ে হিট করা, সেদিকে না গিয়ে সে বায়ু নিজে উত্তপ্ত হয়ে কী হচ্ছে, এখানে ওঠার চেষ্টা করছে। এই যে ওঠার চেষ্টা করছে, ওপর থেকে কিন্তু জেট নামছে, নিচু থেকে এলনিনো গরম করছে, সেই গরম বাতাস উপর দিকে ওঠার চেষ্টা করছে, উপর থেকে জেট নামছে। এইবারে কিন্তু ওই মিডিয়ার যে কথা বলেছিলাম, এক হচ্ছে
এল নিনো এলো অথচ স্বাভাবিক বৃষ্টি হলো, এল নিনো এলো বৃষ্টিপাত কম হলো, এল নিনো এলো বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় বেশি হলো। এই তিনটে বিষয় কিন্তু এরপরে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এল নিনো এলো, এখানকার বাতাস গরম করলো, সে বাতাস উপর দিকে উঠতে থাকছে এবং যে উত্তর পূর্ব জেট বায়ু আসছিল সেই জেট বায়ু ওপর থেকে চাপ দিচ্ছে। এইবার এই জেট যদি খুব সক্রিয় হয়, জেট কখন সক্রিয় হবে? জেট সক্রিয় হবে যদি রাজস্থান, তার সঙ্গে তিব্বত মালভূমি এবং হিমালয়, এরা যদি ত্রয়ী যদি তিনজন যদি খুব সক্রিয়ভাবে কনভেকশনাল কারেন্ট তুলতে থাকে, তাহলে কি হবে? জেট খুব সক্রিয় হবে। আর জেট সক্রিয় হলে জেট কি হবে? প্রবল গতিতে নেমে আসবে এই ভারত মহাসাগরে এবং জেট কি করবে? ওখানে বায়ুকে কিন্তু উঠতে দেবে না। জেট বলবে যে না, তোমার টার্গেটে তুমি যাও, তোমাকে আমি অন্য কোথাও যেতে দেব না। তাহলে কি জেট যদি ওই বায়ুকে যদি স্বাভাবিকভাবে ফিরিয়ে দিতে পারে, তাহলে জেট এবং যে এল নিনোর ফলে যে কনভেকশনাল কারেন্ট, এটার যদি ব্যালেন্স থাকে, তাহলে কিন্তু মনসুনের উপর কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ মৌসুমী বায়ু যেমন স্বাভাবিকভাবে ভারতে প্রবেশ করে বৃষ্টিপাত ঘটাতো, স্বাভাবিক বৃষ্টিপাত ঘটাচ্ছে, তাহলে কিন্তু মিডিয়া ভুল প্রচার করছে না, এটা কিন্তু হয়। আরেকটা কি, যদি কনভেকশনাল কারেন্ট যেটা ভারত মহাসাগরে উঠছে এল নিনোর প্রভাবে, সেটা যদি জেট দুর্বল হয়, তাহলে কি হবে? হিমালয়ে ঠিকঠাক কাজ করছে না, তিব্বত ঠিকঠাক কাজ করছে না, রাজস্থানে একা পেরে উঠছে না, ওখান থেকে কনভেকশনাল কারেন্ট কম উঠছে, তার ফলে কি হচ্ছে? জেট দুর্বল। জেট কি হচ্ছে? এখানে কনভেকশনাল কারেন্টকে কিন্তু দাবিয়ে বলতে পারছে না যে তুমি ভারতে যাও। তখন কি হবে? তখন কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে কিন্তু ঠিকঠাকভাবে প্রবেশ করবে না। তখন আমরা দেখতে পাবো বৃষ্টিপাতের ঘাটতি। আবার যদি দেখি যে হিমালয়, তাহলে এক্ষেত্রেও নিউজ পেপার কিন্তু ঠিকঠাক খবর দিচ্ছে। আবার যদি আমরা দেখি যে হিমালয়, তিব্বত এবং যে থর মরুভূমি, তিনজনেই কিন্তু সমান তালে কম্পিটিশন করে কিন্তু এরা কিন্তু উত্তাপ বাড়িয়ে যাচ্ছে এবং কনভেকশনাল কারেন্ট তুলছে এবং জেটকে কিন্তু প্রবল গতিবেগ সম্পন্ন করেছে। তাহলে এই জেট এসে কিন্তু কি করবে? যে এখান থেকে যে নিম্নচাপ উচ্চচাপ থেকে যে বাতাস যাওয়ার কথা ছিল, এখানে যদি আরও হাই প্রেশার তৈরি করে, তাহলে কি হবে? যে মৌসুমী বায়ুর যে গতিবেগ, সেটা কিন্তু আরও বাড়িয়ে দেবে। অর্থাৎ মৌসুমী বায়ুর সেখানে কিন্তু ভারতে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি ঘটাবে। তাহলে তিনটে ঘটনাই কিন্তু বাস্তবে ঘটতে পারে। তাহলে এই গেল কিন্তু এল নিনো এবং তার সঙ্গে কিন্তু ভারতে যে মৌসুমী বায়ু, তার কিন্তু ভারতীয় জলবায়ুর উপর এল নিনোর প্রভাব, এটাই ছিল এখানকার বিষয়। এবার আমরা জানব যে এল নিনো প্রভাবে এখানে, তাহলে ভারতে আমরা দেখলাম এল নিনো আসার ফলে এই তিনটে কারণ যদি ঠিকঠাক যেটার ভিত্তিতে পড়বে, এল নিনোর আসার ফলে এল নিনো যদি সক্রিয় হয়, বেশি সক্রিয় হয়, তাহলে আমরা দেখতে পাবো কি ভারতে এখানে শুকা পড়বে, এখানে ইন্দোনেশিয়ার এই অঞ্চলে শুকা পড়বে, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে শুকা পড়বে, চীনের এখানে শুকা পড়বে, এল নিনো আসে, তার প্রভাব আসে আফ্রিকার পূর্ব উপকূল পর্যন্ত, এখানেও শুকা পড়বে। উল্টো দিকে কিন্তু এই অঞ্চলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে এবং এখানে কিন্তু বন্যার প্রকোপ দেখা দিবে। এল নিনো কি প্রতি বছর আসে? প্রতি বছর এল নিনো আসে না। এল নিনো 2 থেকে 7 বছর অন্তর কিন্তু এল নিনো আসে, নির্দিষ্ট করে বলা যায় না, যদিও আমরা কিন্তু এখন পূর্বাভাস দিতে পারি। এল নিনোর কারণ কি? কেন হঠাৎ করে এইরকম একটি উষ্ণ স্রোত তৈরি হয় এবং সেটা 2 থেকে 7 বছর বা 8 বছর অন্তর কিন্তু হয়? তার কারণটা কি? তার কারণ যদি আমরা অনুসন্ধান করি, তাহলে যে কারণগুলো আমরা পাবো, এক হচ্ছে আগ্নেয়গিরি। আমরা জানি যে দক্ষিণ প্রশান্ত মহাসাগর সবথেকে চওড়া অংশ এই অংশটা, এবং এই অংশে কিন্তু অনেকগুলো আগ্নেয়গিরি রয়েছে, কাটাপক্সি রয়েছে, আরও অনেকগুলো আগ্নেয়গিরি রয়েছে। তারা কিন্তু এখানকার জলভাগকে কিন্তু তুলনামূলক অন্য জায়গার থেকে বেশি উষ্ণ করে তোলে। তাহলে একটা গেল আগ্নেয়গিরি। আরেকটা কি, এই আমেরিকার পশ্চিম উপকূল বরাবর কিন্তু সাবডাকশন জোন রয়েছে। এখানে কিন্তু অনেকগুলো প্লেট কিন্তু এই দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকার এই উপকূল বরাবর কিন্তু প্রবেশ করছে। এখানে আমরা জানি নাজাকা পাত দক্ষিণ আমেরিকা পাতের তলায় প্রবেশ করছে। তারপরে কি রয়েছে? এইখানে সাবডাকশন জোন রয়েছে এবং এই যে প্রবেশ করছে, তার ফলে এখানে কি হয়েছে? হটস্পট রয়েছে, তার ফলে কিন্তু এখানে উষ্ণতা বেশি বলে অনেকে কিন্তু এটাকেও কারণ বলে মনে করে। এই যে দুটো কারণ বললাম,
এ তো প্রশান্ত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে উষ্ণতা বাড়ার কারণ, কিন্তু এটা প্রত্যেক বছর হয় না কেন? প্রত্যেক বছর না হওয়ার কারণ হচ্ছে যে পরমাণু পরীক্ষা, সবথেকে বেশি পরমাণু পরীক্ষা হয়েছে কিন্তু এই দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। যে সমুদ্রবক্ষে যে পারমাণবিক পরীক্ষা, এই পারমাণবিক পরীক্ষা কিন্তু হওয়ার ফলে যে এনার্জি যে রিলিজ হয়েছে, সেই এনার্জি কিন্তু বাইরে যেতে পারেনি, সেই এনার্জি কিন্তু জলের ভেতরেই কিন্তু রয়েছে। তাহলে সেই এনার্জি কি হয়, যখনই এনার্জি একটা তার ক্যাপাসিটি থাকে, ধারণ ক্ষমতা থাকে, সেই ক্যাপাসিটির বাইরে যখনই চলে যায়, তখনই কিন্তু সেই বছরগুলোতে আমরা এল নিনো দেখতে পাই। অর্থাৎ 3-4 বছর বা 2 বছর বা 3 বছর বা 4 বছর 5 বছর ধরে এই এনার্জি গ্যাদার হয়, জমা হয়, এবং এনার্জিটা যখনই কি হয়, অতিরিক্ত হয়, তখন সেটা কি হয়, এই এল নিনোর রূপে কিন্তু সেটা রিলিজ পায়। আর কি দেখতে পাই না, 3রা জানুয়ারি এখানে আমরা দেখতে পেয়েছি ডিসেম্বর, 22শে ডিসেম্বর, তার মানে জানুয়ারি এই অংশ। 3রা জানুয়ারি কিন্তু সূর্য কিন্তু পৃথিবীর কাছাকাছি থাকে। এই সময় কিন্তু 3রা জানুয়ারি আমরা অনুসূর অবস্থান দেখি। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিন্তু 14 কোটি প্রায় 70 লক্ষ, দক্ষিণ মেরু কিন্তু সূর্যের কাছাকাছি আসে। তার ফলে কিন্তু প্রায় 7% কিন্তু অতিরিক্ত এনার্জি কিন্তু এই সময় কিন্তু দক্ষিণ প্রশান্ত মহাসাগর পায়। 7% অতিরিক্ত এনার্জি। তাহলে এই 7% করে জমতে জমতে কিন্তু একটা বছরে কিন্তু সেই এনার্জি কিন্তু রিলিজ হবে। তাহলে এই এতগুলো কারণের ফলে কিন্তু এই এনার্জিগুলো জমতে জমতে নির্দিষ্ট করে বলা যায় না যে 2 বছর অন্তরেই হবে। সেটা যখনই তার ধারণ ক্ষমতা পেরিয়ে যাবে, তখনই কিন্তু সেটা কি হবে, এল নিনো রূপে কিন্তু দেখা দেবে। তাহলে এই গেল আমাদের এল নিনো। আশা করি এই অংশটা আমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। লানিনা, লানিনা কিন্তু এল নিনো ঠিক বিপরীত। এল নিনো যখন আমরা দেখছি যে এখানে মেল চাইল্ডের কথা বলা হচ্ছে, লানিনাকে কিন্তু ফিমেল চাইল্ডের কথা বলা হচ্ছে। যদি আমরা চরিত্রগতভাবে দেখি, তাহলে কিন্তু মেল চাইল্ড কি হয়, তুলনামূলক একটু বেশি ছটফটে বা ইয়ে হয়, আর ফিমেল চাইল্ড কিন্তু তুলনামূলক একটু শান্ত হয়। তো এই লানিনা কিন্তু আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ, আমাদের ইন্ডিয়ান মনসুনের কাছে আশীর্বাদ স্বরূপ হয়েই আসে, এবং কখনো কখনো কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত ঘটিয়ে সেটা কিন্তু আবার বিপদেরও সৃষ্টি করে থাকে। লানিনা হচ্ছে উল্টো অবস্থা। এই এল নিনো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গরম স্রোত আসছে, গরম স্রোত না এসে এখানে কি আসবে, শীতল স্রোত আসবে। এই গরম স্রোত আসার কারণ আমরা বললাম যে কয়েকটা কারণ একত্রিত হয়ে গরম স্রোত আসছে। এই কটা কারণ সব বছর একত্রিত হয় না। তার ফলে আমরা কি দেখতে পাই, এই অংশে আমরা দেখতে পাই কি, এল নিনোর সময় দেখতে পাই এখানে এখানে আমরা দেখতে পাই লো প্রেশার, হাই টেম্পারেচার এবং লো প্রেশার। এল নিনোর সময় আমরা দেখতে পাই এখানে হাই টেম্পারেচার, লো প্রেশার, এবং এখানে দেখতে পাই লো টেম্পারেচার, হাই প্রেশার। কিন্তু আবার আমরা এখানে যে লানিনার সময় আমরা দেখতে পাই, এখানে কিন্তু দেখতে পাবো যে লো টেম্পারেচার এবং এখানে কিন্তু হাই প্রেশার বিরাজ করবে। এখান থেকে কিন্তু শীতল স্রোত কিন্তু আসবে, এবং এই শীতল স্রোত এসে কিন্তু একইভাবে এখানে মৌসুমী বায়ু যাওয়ার প্রস্তুতি নিয়েছে মার্চ এপ্রিলে। তখন কি হচ্ছে, এখানে শীতল অবস্থা বিরাজ করছে, এখানে এমনিতেই উচ্চচাপ বিরাজ করছে। উচ্চচাপ বাতাসকে কিন্তু বলছে যে যাও ভারতে যাও, ওখানে নিম্নচাপ রাজস্থান তৈরি করে রেখেছে, তুমি ওই জায়গা থেকে ঘুরে আসো। কিন্তু লানিনার শীতল বায়ু, শীতল জলধারা এখানে এসে সেই যে উচ্চচাপ রয়েছে, সেই উচ্চচাপের মাত্রাটাকে কী হবে, আরও বাড়িয়ে দেবে। বাড়ি দেওয়ার ফলে কী হবে, মৌসুমী বায়ু আরও সক্রিয় হবে এবং মৌসুমী বায়ু কিন্তু ভারতে অধিক বৃষ্টিপাত ঘটাবে। তাহলে লানিনাও কিন্তু আমরা 3টে ফেজই দেখতে পাই। লানিনা আসা সত্ত্বেও কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিক হতে পারে, লানিনা আসার ফলে কিন্তু বৃষ্টিপাত অধিকও হতে পারে। কারণ লানিনা যদি বেশি সক্রিয় হয়, তাহলে এখানে বেশি হাই প্রেশার হবে, হাই প্রেশার বেশি হলে পারে এখানে কিন্তু মৌসুমী বায়ুর যে আগমন, সেটা কিন্তু আরও দ্রুত গতিতে ঘটবে। তাহলে এই গেল লানিনা। এই এল নিনা এবং লানিনার মধ্যে যে এল নিনোর সমাপ্তি এবং লানিনার আগমন, সেই বিষয়টা কিভাবে হয় আমরা একটু জেনে নিই। সেই বিষয়টা হয়, এখানে দেখো আমি লিখেছি যে বি স্থান অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাই, লো টেম্পারেচার এবং হাই প্রেশার। এখানে তাপমাত্রা কম এবং উচ্চচাপ বিরাজ করছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাবো, ঠান্ডা জলের প্রবাহ দেখতে পাবো। ঠান্ডা জলের প্রবাহ, কেন ঠান্ডা জলের প্রবাহ দেখতে পাবো সেটা আমরা বলছি।
এখান থেকে এল নিনোর সময় উত্তর পূর্ব আয়নবায়ু দক্ষিণ পূর্ব আয়নবায়ু মিলিত হবে ঘূর্ণাবর্ত রূপে, কিন্তু এখানকার উষ্ণ জল কিন্তু চলে আসছে এখানে। এখানে কিন্তু ধাক্কা খেয়ে উষ্ণ জল কিন্তু এখানে কিছুটা উচ্চতা কিন্তু বৃদ্ধি পায়। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল, পূর্ব উপকূল অপেক্ষা এল নিনো পিরিয়ডে পশ্চিম উপকূলে কি হয়, 60 সেন্টিমিটার উচ্চতা কিন্তু জলের উচ্চতা বৃদ্ধি পায়। কিন্তু জল কি কোথাও উঁচু আর কোথাও নিচু থাকতে পারবে একই তলের উপরে? সম্ভব নয়। তাহলে জল কিন্তু সমতলে আসার চেষ্টা করবে। তাহলে এই অংশে যখন জলের উচ্চতা বৃদ্ধি পেল, জলের উচ্চতা বৃদ্ধি পেলে কি হবে, জল নিচের দিকে চাপ দেবে এবং সেই জল কি উষ্ণ জল কি হবে, তাহলে অনেক গভীর পর্যন্ত বিস্তার লাভ করবে এবং সেটা কত 200 থেকে 300 মিটার পর্যন্ত কিন্তু প্রবেশ করে। এখানে আমরা একটু একটা কনসেপ্ট জেনে নিই, থার্মোক্লাইন। থার্মোক্লাইন কী জিনিস, আমরা এই অংশটাই দেখি। এখানে কি হয়, এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি এল নিনো চলাকালীন এখান থেকে যে উষ্ণ জলস্রোত এসেছিল, এখানে তারা কিছু সময় সঞ্চিত হয়ে এখানকার জলের উচ্চতা কিন্তু বৃদ্ধি করেছে। তার ফলে কি দেখতে পাচ্ছি আমরা, ধরে নাও 20 ডিগ্রি সেলসিয়াস, জলের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলে এ অঞ্চলে 20 ডিগ্রি সেলসিয়াস জলের উষ্ণতা পেতে আমাকে যেতে হচ্ছে কত মিটার গভীরে, 200 মিটার গভীরে। কারণ কি, এই অংশের জল তো উষ্ণ জল মিশ্রিত হয়ে গেছে, উপরের জল কিন্তু সবই গরম। তাহলে ঠান্ডা জল পেতে হলে এই অংশে কি হচ্ছে, আমাকে কিন্তু অনেক গভীরে যেতে হচ্ছে। কত গভীরে, 200 মিটার গভীরে যেতে হচ্ছে। তাহলে এখানে 200 মিটার গভীরে গিয়ে আমি পাচ্ছি কত, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জল। আর আমি এই বি স্থানে এখানে কিন্তু পাচ্ছি কি, যে আমি 10 মিটার গভীরে গিয়েই কিন্তু পাচ্ছি কি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এইখানে দেখো ছোট করে আমি দেখিয়েছি। তাহলে এ স্থানে দেখো এটা 0, সমুদ্র সমতল, সমুদ্রের জলের তল। এখান থেকে 200 মিটার গভীরে গিয়ে 20 ডিগ্রি সেলসিয়াস পাচ্ছি, এখানে 20 ডিগ্রি সেলসিয়াস পাচ্ছি। তাহলে এদের মধ্যে কি হয়েছে, একটা ঢাল তৈরি হয়েছে। তাহলে এখান থেকে উষ্ণ জল কী হবে, ধর্ম অনুযায়ী কি বলছে, উষ্ণ জল কী হবে, এই ঢাল বরাবর কী হবে, উপর দিকে কিন্তু এই দিকে কিন্তু প্রবাহিত হতে থাকবে। আর এই অংশে কি থাকবে, শীতল জলের কিন্তু প্রভাব থাকবে। এখানে যেহেতু গভীরতা কম, ঢালের গভীরতা কম, সেহেতু কী হবে, এখানকার শীতল জল কিন্তু এই উষ্ণ জলকে ঠেলে উপরে উঠে আসবে। এই হঠাৎ করে উষ্ণ জল ঠেলে শীতল জলের উঠে আসা, এইটাকে আমরা যে টার্ম বলি সেটা কি বলি, আপউইলিং। কি বলি, আপউইলিং। এখানে তাহলে আপউইলিং ঘটছে আর উল্টো দিকে কিন্তু ডাউন উইলিং ঘটছে। তাহলে আমরা কি দেখলাম, যে এখান থেকে যে উষ্ণ স্রোত আসছিল, এখানকার জলের উচ্চতা প্রায় 60 সেন্টিমিটার বৃদ্ধি করেছে। তার ফলে এখানে 200 মিটার গভীর পর্যন্ত কিন্তু গিয়ে একটা সমান উষ্ণতার তল পাচ্ছি এবং সেটা কিন্তু এখানে জলের সমুদ্রতলের প্রায় সমান। তাই এখান দিয়ে কিন্তু সেই স্রোত আবার জলের গভীর দিয়ে ঘুরে এসে এখান দিয়ে কিন্তু উঠছে। এবারে এটা কি সবসময় চলতে থাকবে, কত সময় চলবে, যতক্ষণ না পর্যন্ত দুদিকটাই একই গভীরতায় পৌঁছে যায়। একটা সময় গিয়ে আমরা কি দেখব, দুদিকেই কিন্তু একই গভীরতায় সমান উষ্ণতার জল আমরা পাবো। এবং যখন সেটা হয়ে যাবে, তার মানে এখানে যে পেরু স্রোত কী হচ্ছে, উষ্ণ স্রোত এখান দিয়ে সরে যাচ্ছে, পেরু স্রোত কিন্তু এখানে জায়গা নিয়ে নিচ্ছে। তাহলে উষ্ণ স্রোত যত সরে যাচ্ছে, পেরু স্রোত কী হচ্ছে, এখানে কিন্তু জায়গা নিয়ে ঠান্ডা স্রোতের কিন্তু শুরু হয়ে গেল। অর্থাৎ উষ্ণ স্রোত সরিয়ে এখান দিয়ে আসা শুরু হলো ঠান্ডা স্রোত, যেটাকে বলছি আমরা কি, লা নিনা। এবং লা নিনা কতক্ষণ চলবে, এই ঠান্ডা স্রোত কতক্ষণ উষ্ণ স্রোতকে ভেদ করে উপর দিকে উঠবে, কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত এই যে আমরা থার্মোক্লাইনটা যতক্ষণ না সমানভাবে আসে। যখনই সমান চলে আসবে, এখানকার কিন্তু শীতল জল কিন্তু ওই অংশ ভেদ করে আর উঠতে পারবে না। অর্থাৎ তখন আমরা উষ্ণ জল উপরে পুরোটাই দেখতে পাবো এবং শীতল জল নিচে পুরোটাই দেখতে পাবো। শীতল জল কিন্তু উষ্ণকে ভেদ করে উপরে আর আসতে পারবে না। তাহলে আমরা থার্মোক্লাইন দেখলাম এবং তার ফলে কি জলস্তর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে উষ্ণ স্রোতের জায়গায় ধীরে ধীরে কিন্তু শীতল স্রোত আসছে এবং শীতল স্রোত ভারতে এসে কি ঘটাচ্ছে, লা নিনা ঘটাচ্ছে। এইবার দেখো এল নিনোর সঙ্গে ওয়াকার সার্কুলেশন আর যে সাউদার্ন অসিলেশন তার সম্পর্ক কি এবং ইন্ডিয়ান ওশেন ডাইপোলের সম্পর্ক কি। এখানে দেখো এল নিনো লিখেছি, এল নিনো ওয়াকার সার্কুলেশন উইক হবে এবং সাউদার্ন অসিলেশনও কী হবে, নেগেটিভ ফেজ থাকবে। যদি সাউদার্ন অসিলেশন নেগেটিভ ফেজ থাকে, ওয়াকার সার্কুলেশন যদি দুর্বল হয়, তাহলে কি হবে,
এল নিনো কিন্তু সক্রিয় হবে। কিভাবে একটু দেখে নিই। এই যে দেখো এই ফ্রেজটা হচ্ছে এল নিনো ফ্রেজ, এই অংশে দেখতে পাচ্ছি আমরা এল নিনো ফ্রেজ। এই মাঝের অংশটা দেখো, নর্মালি আমরা কি দেখতে পাচ্ছিলাম যে দক্ষিণ আমেরিকাতে 20 স্থানে এখানে দেখতে পাচ্ছিলাম আমরা লো টেম্পারেচার এবং হাই প্রেশার ছিল। এখান থেকে হাই প্রেশার থেকে বাতাস এদিকে আসছে, এখানে বাতাস উষ্ণ হয়ে উপর দিকে উঠছে, এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এবং এখানে কিন্তু শুষ্ক বাতাসে এখানে বৃষ্টিপাত নেই। এল নিনো সময় আমরা কি দেখতে পাচ্ছি? এল নিনো সময় আমরা দেখতে পাচ্ছি হাই টেম্পারেচার কোথায় বিরাজ করছে? হাই টেম্পারেচার বিরাজ করছে কিন্তু এখানে, এবং লো প্রেশার এখানে বিরাজ করছে। আর বৃষ্টিপাত তাহলে হচ্ছে কোথায়? আমেরিকার এই উপকূলে বৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। এইটাকেই বলছি কি এল নিনোর আমরা যে ওয়াকার সার্কুলেশনের নেগেটিভ ফেজ। ওয়াকার সার্কুলেশনের এটা হচ্ছে নর্মাল ফেজ, এটা তাহলে কি নেগেটিভ ফেজ। অর্থাৎ নেগেটিভ ফেজে কি দেখতে পেলাম আমরা? এখানে যেটা বাতাস ঊর্ধ্বমুখী হয়েছিল, বাতাস এখানে নিম্নমুখী হচ্ছে, আর উল্টো দিকে এখানে বাতাস নিম্নমুখী ছিল, এখানে বাতাস ঊর্ধ্বমুখী হচ্ছে। তাহলে এটাকে বলছি আমরা এল নিনোর নেগেটিভ ফেজ, ওয়াকার সার্কুলেশনের নেগেটিভ ফেজ। তাহলে এল নিনো সমান ওয়াকার সার্কুলেশন, তাহলে কি এখানে উইক হলো ওয়াকার সার্কুলেশন। আর দেখো সাউদার্ন অসিলেশন নেগেটিভ বলেছিলাম। সাউদার্ন অসিলেশন নেগেটিভ মানে কি? নেগেটিভ ফেজ মানে কি? বিলো নর্মাল এয়ার প্রেশার, এই অংশের এয়ার প্রেশার স্বাভাবিকের থেকে কম হবে। কোথায়? তাহিটি যেটা বলেছিলাম এখানে। তাহলে এটা হচ্ছে নেগেটিভ ফেজ। তাহলে ওয়াকার সঞ্চালন, যে ওয়াকার সার্কুলেশন এবং যে সাউদার্ন অসিলেশন দুটোই যখন নেগেটিভ, তখন কিন্তু এল নিনো পজিটিভ, এল নিনো তখন সক্রিয়। আবার লা নিনাতে আমরা কি দেখব? ওয়াকার সার্কুলেশন স্ট্রং এবং যে সাউদার্ন অসিলেশন সেটাও হচ্ছে স্ট্রং। এখানে দেখো এই যে ছবিটা রয়েছে, এখানে আমরা দেখিয়েছি কি লানিনা কন্ডিশন দেখিয়েছি। এখানে লানিনা কন্ডিশনে দেখো এই স্বাভাবিক অবস্থায় যা ছিল ঠিক এখানে একই আছে। পার্থক্য কি? যে কনভেকশনাল কারেন্ট যেটা ওঠার কথা ছিল সেটা অনেক বেশি গতিবেগে উঠবে, এবং বৃষ্টিপাত যে হওয়ার কথা ছিল সেটা তুলনামূলক বেশি বৃষ্টিপাত ঘটবে। এটাকে বলছি আমরা কি লানিনা কন্ডিশন। এটা ওয়াকার সার্কুলেশনের কি ফেজ? এটা হচ্ছে পজিটিভ ফেজ। তাহলে যখন ওয়াকার সার্কুলেশন স্ট্রং হবে তখন আমরা কি দেখতে পাবো? লানিনা, মানে বৃষ্টি কিন্তু স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি পাবো। আর সাউদার্ন অসিলেশনও আমরা কি দেখতে পাবো? তখন আমরা দেখতে পাবো সাউদার্ন অসিলেশন কি দেখতে পাবো? এখানে দেখেছিলাম আমরা হাই টেম্পারেচার লো প্রেশার দেখেছিলাম, এক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে হাই প্রেশার, আর এখানে দেখতে পাবো আমরা লো প্রেশার, অর্থাৎ ঠিক উল্টো ঘটনা। তাহলে ওয়াকার সার্কুলেশন নেগেটিভ, সাউদার্ন অসিলেশন নেগেটিভ, তখন তৈরি হয় এল নিনো। ওয়াকার সার্কুলেশন পজিটিভ, সাউদার্ন অসিলেশন পজিটিভ, তখন কিন্তু তৈরি হয় লা নিনা। এবং এনসো বলে একটা টার্ম আমরা পাবো। এনসোটা কি? এল নিনো এবং সাউদার্ন অসিলেশনকে একত্রে বলা হয় কিন্তু এনসো। আর এখানে আমরা তো দেখলাম এল নিনো আর সাউদার্ন অসিলেশনকে কিন্তু আমরা এখানে দেখেছি আমরা যে এল নিনো তার সঙ্গে সাউদার্ন অসিলেশন দুটোকে আমরা এনসো বলছি। আরেকটি অংশ যে থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ান ওশেন ডাইপোল, যেটা তুহিনবাবু বলেছিলেন। ইন্ডিয়ান ওশেন ডাইপোলটা কি? এটা হচ্ছে যে ডিফারেন্স ইন সি সারফেস টেম্পারেচার। তাহলে সমুদ্রের উপরিভাগের জলের যে তাপমাত্রা তার পার্থক্য দরুন কিন্তু এই ডাইপোল কনসেপ্টটা এসছে। এই ডাইপোল কি? দুটো পোল। কার দুটো পোল? না, ভারত মহাসাগরে দুটো পোল রয়েছে। ইন্ডিয়ান ওশেনে ডাইপোল, ইন্ডিয়ান ওশেনে দুটো ডাইপোল রয়েছে। ভারত মহাসাগর এদিকে একটা পোল থাকবে এবং এদিকে একটা পোল থাকবে, সেটাকে বলছি আমরা ডাইপোল। কোথায় থাকছে আমরা বলছি, আলোচনা করছি। তো এই ইন্ডিয়ান ওশেন ডাইপোলে এখানে তাহলে আমরা সি সারফেস টেম্পারেচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সাউদার্ন অসিলেশনের ক্ষেত্রে মনে রাখতে হবে সেখানে কিন্তু আমরা প্রেসারের পার্থক্য দেখেছিলাম এখানে আর এখানে। এই যে ইন্ডিয়ান ওশেন ডাইপোল, এখানে দেখো দুটো অংশ কি? ওয়েস্টার্ন পোল। পশ্চিম পোলটা কোথায়? আরাবিয়ান সিতে অবস্থিত। তাহলে পশ্চিম পোলটা কিন্তু এই অংশটাতে, এই আরাবিয়ান সির এই অংশটাতে অবস্থিত। 50 ডিগ্রি থেকে 70 ডিগ্রি ইস্ট পর্যন্ত বিস্তার এবং 10 ডিগ্রি উত্তর থেকে 10 ডিগ্রি সাউথ। তাহলে এই অংশটাতে কিন্তু আমরা দেখতে পাবো কি? ওয়েস্টার্ন পোল দেখতে পাবো আরাবিয়ান সির। আরেকটি যে পোল আছে ইস্টার্ন পোল, যেটা আমরা সাউথ অফ ইন্দোনেশিয়ার দক্ষিণে দেখতে পাবো। সেটা কোথায় দেখতে পাবো? 0 থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত
এই অংশটাতে আমরা ইন্ডিয়ান ওশেনের এই দক্ষিণ পূর্ব দিকের অংশটাতে কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে এখানে একটা পোল রয়েছে, এখানে একটা পোল রয়েছে, এবং এই যে ইন্ডিয়ান ওশেন যে ডায়াপোল, এই ডায়াপোলের যে পজিটিভ ফেজ, এরও দুটো ফেজ রয়েছে, একটা পজিটিভ ফেজ আর একটা হচ্ছে নেগেটিভ ফেজ। এর পজিটিভ ফেজ মানে কি, ওয়েস্টার্ন পোল, আরাবিয়ান যে পোলটা রয়েছে এই অংশে কি হবে, ওয়ার্মার দেন নর্মাল। এই অংশে তাহলে কি, নর্মালের থেকে উষ্ণতা কি হবে, স্বাভাবিকের থেকে বেশি হবে। আবারও বলছি, দুটো পোল, একটা ওয়েস্টার্ন পোল আর একটা হচ্ছে ইস্টার্ন পোল। ওয়েস্টার্ন পোল আরাবিয়ান এই অংশে, আর ওয়েস্টার্ন পোল হচ্ছে ইন্দোনেশিয়ার এখানে দক্ষিণে। এটা হচ্ছে যে 10 ডিগ্রি উত্তর থেকে 10 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত বিস্তৃত, এটা 0 থেকে নিরক্ষরেখা থেকে এখানে 10 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। তাহলে এই অংশে যদি তাপমাত্রা বেশি হয় তাহলে কী হবে, কনভেকশনাল কারেন্ট এখান থেকে উঠবে। এখানে তাপমাত্রা বেশি, তাহলে এখানে কী হবে, তাপমাত্রা কম। এখানে উচ্চচাপ বিরাজ করবে, এখানে তাহলে নিম্নচাপ। এখানে তাহলে উচ্চচাপ থেকে বাতাস আসবে নিম্নচাপের দিকে, জলীয় বাষ্প নিয়ে আসবে, এখানে বাতাস ঊর্ধ্বমুখী হবে, ঊর্ধ্বমুখী হয়ে এখানে কনডেনসেশন হবে, প্রচুর পরিমাণে কিন্তু এই অংশে বৃষ্টিপাত ঘটাবে। অর্থাৎ যদি যে ইন্ডিয়ান ওশেন ডায়াপোল যদি পজিটিভ হয় তাহলে কিন্তু ভারতে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই অংশে, আফ্রিকার পূর্ব উপকূল এই অংশে কিন্তু রয়েছে। এবং যদি এই ইন্ডিয়ান ওশেন ডায়াপোল যদি নেগেটিভ হয় তার মানে এখানে হবে হট, এখানে হবে কোল্ড, এখানে হবে হাই প্রেশার, এখানে হবে লো প্রেশার। তখন কিন্তু এই অংশগুলোতে বৃষ্টিপাত ঘটবে, এই অংশগুলোতে কিন্তু বৃষ্টিপাত কম লক্ষ্য করা যাবে। তথাপি আমরা যদি দেখি যে 1957 থেকে যদি আমরা 1997 পর্যন্ত দেখি, তাহলে এই বছরে কিন্তু 50%, 50% এই ইন্ডিয়ান ওশেন যে ডায়াপোল সেটা কিন্তু এল নিনোর সঙ্গেই ডেভেলপ হয়েছে। অনেকে মনে করে যে এল নিনোর সঙ্গে কিন্তু এর একটা সম্পর্ক রয়েছে, আবার অনেকে সেটা কিন্তু অস্বীকারও করে। সুতরাং এই ইন্ডিয়ান ওশেন ডায়াপোলটা কিন্তু পুরোপুরি কিন্তু এই যে এল নিনো বা লা নিনো এর সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত নয়। তাহলে আজকে ছিল কিন্তু এই আলোচনা। বারবার বলছি এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ টপিকস। যারা এই ভিডিওটা দেখেছো শেষ পর্যন্ত তাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই তাহলে একটা লাইক আশা করতে পারি। আর আপনাদের থেকে যেভাবে এনার্জি পাই পরের ভিডিওতে চেষ্টা করি সেই এনার্জিটা ফিরিয়ে দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।